নমস্কার। গল্পের ঝুড়ির আসরে আজ অকর্মার কাহিনী দ্য ইনভ্যালিড স্টোরি নামে একটি গল্প আজ বলবো। এই গল্পটি লিখেছেন মার্ক টুয়েন। দেখলে মনে হবে আমার বয়স 60 বছর আর আমি বিবাহিত, কিন্তু এ সবই আমার অবস্থা ও দুঃখ ভোগের ফল। কারণ আমি অবিবাহিত আর আমার বয়স মাত্র 45। আপনার হয়তো বিশ্বাস করা শক্ত যে আজ আমি একটি ছায়া মাত্র, অথচ মাত্র 2 বছর আগে আমি ছিলাম সুস্থ ও সবল, লৌহ কঠিন একটি মানুষ, একজন ক্রীড়াবিদের প্রতিমূর্তি। অথচ এটাই সরল সত্য। কিন্তু যেভাবে আমি আমার স্বার্থ হারিয়েছি সে ঘটনা এর চাইতেও বিস্ময়কর। এক শীতের রাতে 200 মাইল রেলযাত্রায় এক বাক্স ভর্তি বন্দুক পাহারার কাজে সাহায্য করতে গিয়েই হারিয়েছিলাম আমার স্বাস্থ্য। এটাই আসল সত্য, আর সেই কথাই আপনাকে বলবো। আমি ওহিওর অন্তর্গত ক্লিভল্যান্ডের মানুষ। 2 বছর আগে এক শীতের প্রচন্ড বরফ ঝড়ের মধ্যে সন্ধ্যার পর বাড়ি ফিরে প্রথমেই শুনলাম যে আমার ছেলেবেলার প্রিয়তম বন্ধু ও সহপাঠী জন বি হ্যাকেট আগের দিন মারা গেছে, এবং মরবার আগে এই শেষ ইচ্ছা প্রকাশ করে গেছে আমি যেন তার মৃতদেহকে তার উইসকনসিন এর বাড়িতে তার বাবা মার কাছে পৌঁছে দেই। খবর শুনে খুবই আঘাত পেলাম, দুঃখ পেলাম, কিন্তু ভাবাবেগে নষ্ট করবার মতো সময় ছিল না। তখনই আমাকে যাত্রা করতে হবে। ডিয়েকন লভি হ্যাকেট লেখা কার্ডটা নিয়ে সেই ঝড়ের মধ্যেই রেলওয়ে স্টেশনে ছুটলাম। সেখানে পৌঁছে বর্ণনা মতোই একটা লম্বা সাদা পাইন কাঠের বাক্স দেখতে পেলাম। কয়েকটা পেরেক দিয়ে কার্ডটা বাক্সের গায়ে আটকে দিলাম। নিরাপদে সেটাকে এক্সপ্রেস ট্রেনে তুলে দেবার ব্যবস্থা করলাম, এবং একটা স্যান্ডউইচ ও গোটাকয় চুরুট সংগ্রহ করতে খাবার ঘরের দিকে দৌড়ে গেলাম। ফিরে এসে দেখলাম ইতিমধ্যে আমার কফিন বাক্সটা ফিরে এসেছে, এবং একটি যুবক একটা কার্ড, কিছু পেরেক ও হাতুড়ি নিয়ে সেটাকে ঘুরে ঘুরে দেখছে। যেমন বিস্মিত তেমনই বিচলিত হলাম। সে পেরেক দিয়ে কার্ডটা মারতে শুরু করতেই বিভ্রান্ত হয়ে আমি এক্সপ্রেস গাড়িটার কাছে ছুটে গেলাম এবং এর কারণ জানতে চাইলাম। কিন্তু না, সেই এক্সপ্রেস গাড়িতে আমার বাক্সটা তো ঠিকই রয়েছে, সেটাকে সরানোই হয়নি। আসল কথা, আমার অজ্ঞাতেই একটি বিস্ময়কর ভুল হয়ে গেছে। এই যুবকটি যে বন্দুকের বাক্সটাকে ইলিয়ন এর অন্তর্গত পিওরিয়ার একটি রাইফেল কোম্পানিতে বুক করতে স্টেশনে এসেছিল, সেটাই নিয়ে চললাম আমি, আর সেই যুবকটি নিয়ে চলল আমার মৃতদেহটা। ঠিক সেই সময় চালক হাঁক দিল, সকলে গাড়িতে উঠে পড়ুন। আর আমিও লাফ দিয়ে এক্সপ্রেস গাড়িতে উঠে পড়লাম এবং একটা বালতির বস্তার উপর আরামদায়ক আসনও পেয়ে গেলাম। এক্সপ্রেসের লোকটি খুবই কর্মব্যস্ত। সাদাসিধে লোকটির বয়স 50 বছর। সরল, সৎ, ভালো মানুষের মতো মুখখানি, চালচলনে মনোরম, আন্তরিকতার আমেজ। ট্রেনটা চলতে চলতেই একটি অপরিচিত লোক লাফিয়ে গাড়িতে উঠে এলো এবং এক বস্তা বিশেষভাবে পাকানো লিম্বার্জার পনির রাখলো আমার কফিন বাক্সটার, মানে বন্দুকের বাক্সটার ঠিক এক প্রান্তে। অর্থাৎ আমি এখন জেনেছি যে ওটা ছিল লিম্বার্জার মাখন, কিন্তু সে সময় আমি জীবনে ও বস্তুটির নামও কখনো শুনিনি এবং তার বৈশিষ্ট্যও কিছু জানতাম না। দেখুন, সেই উন্মত্ত রাতের ভিতর দিয়ে আমরা চলতে লাগলাম। প্রচন্ড ঝড় সমানে বয়ে চলেছে। ক্রমেই একটা নিরানন্দ দুঃখ যেন আমাকে পেয়ে বসলো।
আমার মন যেন ক্রমেই ডুবে যেতে লাগলো, নিচে, আরো আরো নিচে। এক্সপ্রেসের বুড়ো লোকটি এই ঝড় ও মেরু অঞ্চলের আবহাওয়া সম্পর্কে কয়েকটি কটু মন্তব্য করলো। তার দরজাটা টেনে দিয়ে খিল লাগিয়ে দিল, জানলাটা নামিয়ে দিয়ে শক্ত করে আটকে দিল। তারপর সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবার জন্য এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াতে বেড়াতে সারাক্ষণ মনের সুখে নিচু গলায় সুর ভাসতে লাগলো, বিদায় হে প্রিয়। ইতিমধ্যে জমাট বাতাসে একটা বিশ্রী বদ গন্ধ ভেসে এসে নাকে লাগতে লাগলো। এই গন্ধ আমার মৃত বন্ধু শরীর থেকে আসছে, এ কথা ভেবে আমার মন আরো খারাপ হয়ে গেল। এরকম মুখ করুণ পথ বেয়ে সে আমার স্মৃতিতে জেগে থাকবে, এ কথা চিন্তা করা আমার পক্ষে এতদূর দুঃখজনক যে চোখের জল রোধ করা আমার পক্ষে কষ্টকর হয়ে উঠল। এক্সপ্রেসের বুড়ো লোকটির জন্যই আমার দুঃখ আরো বেড়ে গেল, কারণ আমার ভয় হতে লাগলো যে সে হয়তো গন্ধটা টের পেয়ে যাবে। যা হোক, শান্তভাবে গান করতে করতে সে চলে গেল। কোনো রকম ভাবান্তর চোখে পড়ল না। আর সেজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ বটে, কিন্তু তবু আমার অস্বস্তি গেল না। প্রতিটি মুহূর্তেই আমার অস্বস্তি বাড়তে লাগলো, কারণ যত সময় যেতে লাগলো ততই সে গন্ধ আরো ঘন হতে লাগলো। ক্রমেই তা সহ্য করা কঠিন হয়ে উঠল। ইতিমধ্যে সবকিছু মনের মতো করে গুছিয়ে নিয়ে লোকটি কিছু কাঠ জোগাড় করে তার স্টোভে বেশ করে আগুন জ্বেলে নিল। তাতে আমি এতদূর বিচলিত বোধ করলাম যে তা ভাষায় প্রকাশ করতে পারছি না, কারণ আমি না ভেবে পারলাম না যে এটাও ভুল হচ্ছে। আমি ঠিক জানতাম আমার মৃত বন্ধুটির উপর এর প্রতিক্রিয়া হবে ক্ষতিকর। টমসন, সেই রাতেই আমি জেনেছিলাম যে স্পেসের লোকটির নাম টমসন। এবার গাড়িটা পরীক্ষা করে দেখতে শুরু করলো এবং যেখানেই কোনো রকম ফুটোফাটা দেখতে পেলো সেটাই বন্ধ করে দিতে লাগলো। আর বলতে লাগলো যে বাইরে রাতের অবস্থা যাই হোক না কেন, সে আমাদের আরামে যাওয়ার ব্যবস্থা অবশ্যই করবে। আমি কিছু বললাম না, কিন্তু বুঝতে পারলাম যে সে ভুল পথ বেছে নিয়েছে। ইতিমধ্যে যে কিন্তু আগের মতোই গুনগুন করছে, আর তার স্টোভটাও ক্রমেই বেশি করে গরম হচ্ছে। ভিতরে ভিতরে কষ্ট পেলেও নীরবেই সে কষ্ট সহ্য করতে লাগলাম, মুখে কিছু বললাম না। অচিরেই খেয়াল হলো যে বিদায় হে প্রিয় ধীরে ধীরে অস্পষ্ট হতে হতে একসময় থেমে গেল। নেমে এলো একটা অশুভ স্তব্ধতা। কয়েক মিনিট পরে টমসন বললে, ফুহ, আমি কি এই স্টোভটা দারুচিনি দিয়ে বোঝাই করেছি? দু একবার ঢোক গিলে সে এগিয়ে গেল কফি বন্দুকের বাক্সের দিকে। লিম্বারজার পনিরের বাক্সের উপর ক্ষণেকের জন্য বসে আবার ফিরে এসে আমার পাশে বসলো। কিছুক্ষণ চিন্তিত ভাবে চুপ করে থেকে ইঙ্গিতে বাক্সটা দেখিয়ে বলল, আপনার বন্ধু বুঝি? হ্যাঁ, আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম। বেশ পাকা বলে মনে হচ্ছে, কি বলেন? মিনিট দুই আর কোনো কথা হলো না। প্রত্যেকেই যার যার চিন্তায় মশগুল। তারপর নিচু গলায় টমসন বলল, অনেক সময় ঠিক বোঝা যায় না তারা সত্যি গেছেন কিনা। কি জানেন, মনে হয় চলে গেছেন, শরীর গরম, পিঠগুলো নরম। আর তাই যদিও আপনি ভাবছেন তারা চলে গেছেন, আসলে কিন্তু তা নয়। আমার গাড়িতেই এরকম ঘটনা ঘটেছে। ব্যাপারটা খুবই ভয়ানক, কারণ তারা কখন যে উঠে বসে আপনার দিকে তাকাবেন তা আপনি জানেন না। তারপর একটুখানি থেমে কনুইটাকে বাক্সটার দিকে ঈষৎ তুলে, তিনি কিন্তু মোটেই অচৈতন্য হননি। না স্যার, আমি বাজি ধরে বলতে পারি। চুপচাপ বসে ভাবছি আর বাতাসের ও ট্রেনের গর্জন শুনছি। তখন টমসন বেশ আবেগের সঙ্গে বলে উঠল, আরে মশাই, সকলকেই তো যেতে হবে, কারো ছাড়াছাড়ি নেই। শাস্ত্রেই বলেছে, নারীর গর্ভে যার জন্ম, দুদিন আগে আর পরে তাকে তো যেতেই হবে। হ্যাঁ, যে দিক থেকেই দেখুন না কেন, ব্যাপারটা যেমন গুরুগম্ভীর তেমনই আশ্চর্য। এর হাত থেকে কারও রেহাই নেই, সকলকেই যেতে হবে।
বলতে পারেন প্রত্যেককেই। আজ আছেন সুস্থ সবল, আবার কালই কাটা ঘাসের মতো ঢলে পড়বেন। একদিন যারা আপনাকে এত চিনত তারাই গেল ভুলে। কি আশ্চর্য বলুন! আজ হোক আর কাল হোক, সকলকেই যেতে হবে। তার হাত থেকে রেহাই নেই। অনেকক্ষণ চুপচাপ। তারপর, কিসে মারা গেলেন? বললাম, আমি জানি না। কতক্ষণ মারা গেছেন? সম্ভবপর কিছু বলাই সঙ্গত মনে করলাম। 2-3 দিন। কিন্তু তাতে কোনো কাজ হলো না। টমসনের চোখের আহত দৃষ্টি দেখে মনে হলো সে যেন বলতে চায়, 2 বা 3 বছর বলুন। তারপরেই আমার কথাকে শান্তভাবে উপেক্ষা করে মৃতের সৎকারের কাজটা দীর্ঘকাল ফেলে রাখাটা যে অবিবেচকের মতো কাজ, সে সম্পর্কে সে দীর্ঘ বক্তৃতা শুরু করে দিল। তারপর বাক্সটার কাছে গিয়ে একটু দাঁড়িয়ে দ্রুত পায়ে ফিরে এসে বলল, এ কাজটা যদি গত বছর গ্রীষ্মকালে শুরু করা হতো তাহলে সব দিক থেকে ভালো হতো। আসনে বসে পড়ে টমসন লাল রেশমি রুমালে মুখটা ঢাকলো এবং এমন ভাবে শরীরটাকে ধীরে ধীরে সামনে পিছনে দোলাতে লাগলো যেন অসহ্য কোনো কিছু সহ্য করতে সে যথাসাধ্য চেষ্টা করছে। ততক্ষণে সেই সুগন্ধে, সেটাকে যদি সুগন্ধ বলা যায়, প্রায় দম আটকে আসবার মতো অবস্থা দেখা দিয়েছে। টমসনের মুখটা ধূসর হয়ে উঠছে। আমি জানতাম আমার মুখে তখন কোনো রঙই নেই। একসময় হাঁটুর উপর কনুই রেখে, বাঁ হাতের উপর কপালটা রেখে, অন্য হাতে লাল রুমালটা বাক্সটার দিকে ওড়াতে ওড়াতে টমসন বলল, এ ধরনের মাল আমি অনেক বয়ে নিয়ে গিয়েছি। কতকগুলি তো বেশ কিছু দিনের পুরনো মাল। কিন্তু ইনি দেখছি সকলের উপর টেক্কা দিয়েছেন, আর বেশ অনায়াসেই দিয়েছেন। আরে বাবা, এনার তুলনায় তারা তো সব সূর্যমুখী। এই বিষণ্ণ পরিস্থিতিতে বন্ধুবরের প্রশস্তি শুনে আমি বেশ খুশি হলাম, কারণ কথাগুলোর মধ্যে প্রশংসার একটা সুর ছিল। অচিরেই পরিষ্কার বুঝতে পারলাম একটা কিছু করা দরকার। চুরুট ধরাবার প্রস্তাব করতে টমসন সেটা সমর্থন করলো, বলল, হয়তো তাতে কিছুটা সংশোধন হবে। ভয় ভয় চুরুট টানতে লাগলাম আর ভাবতে চেষ্টা করলাম যে অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু তাতেও উপকার কিছু হলো না। অনতিবিলম্বে কোনো রকম পরামর্শ না করে দুটো চুরুট একই সময় আমাদের স্নায়ুবিহীন আঙুলের ফাঁক দিয়ে আস্তে আস্তে খসে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে টমসন বলল, না কর্তা, এক তিলও কমল না। কি জানেন, এতে অবস্থা আরো খারাপ হচ্ছে। কারণ এতে তার মনেও হয়তো ধূমপানের বাসনা জাগছে। আমার মুখে কোনো কথা জোগালো না। আসলে কথা বলতে আমি ভরসাই পাচ্ছিলাম না। টমসন মনমরা হয়ে কাটা কাটা ভাবে এই রাতটার শোচনীয় অভিজ্ঞতার কথা বলতে লাগলো। আর সেই প্রসঙ্গে আমার বন্ধুকে নানা উপাধিতে ভূষিত করে চলল। কখনো সামরিক মর্যাদা, কখনো অসামরিক। মোট কথা, আমার বন্ধুর প্রভাব যত বাড়তে লাগলো, টমসনের উপাধির মর্যাদাও ততই বেড়ে চলল। অবশেষে সে বলল, আমার মাথায় একটা ফন্দি এসেছে। ধরুন, কর্নেল সাহেবকে একটা বকলস দিয়ে বেঁধে যদি গাড়ির পিছন দিকে টেনে নিয়ে যাই এই ফুট 10, তাহলে তার প্রভাব এতটা আর থাকবে না, বুঝলেন তো? বললাম, মতলবটা ভালো। সুতরাং তাজা বাতাসে ভালো করে শ্বাস টেনে নিয়ে সেদিকে এগিয়ে গিয়ে এই মারাত্মক পনিরের উপর ঝুঁকে পড়া বাক্সটাকে জড়িয়ে ধরলাম। টমসন মাথা নেড়ে হাঁক দিল, হেইয়ো জোয়ান! আর আমরা সর্বশক্তি নিয়োগ করে ঠেলা মারলাম। কিন্তু টমসন পা পিছলে ছিটকে পড়ল বাক্সটার উপর। তার ভাঙা জায়গায় তার নাক থুবড়ে পড়ল পনিরের মধ্যে। তার দম আটকে এলো। হাঁসফাঁস করতে করতে এবং হাঁপাতে হাঁপাতে দরজার দিকে যাবার চেষ্টায় সে কড়া গলায় চেঁচাতে লাগলো, আমায় বাধা দেবেন না, রাস্তা ছাড়ুন, আমি মরে যাচ্ছি, রাস্তা ছাড়ুন। সেই ঠান্ডা প্ল্যাটফর্মের উপর বসে পড়ে তার মাথাটা কোলে তুলে নিলাম। একটু সুস্থ হয়ে সে বলল, আপনার কি মনে হয় না যে জেনারেলকে আমরা নড়াতে পেরেছিলাম?
আমি বললাম, না, তাকে একটুও নড়াতে পারিনি। তাহলে ও মতলবে গুলি মারুন, অন্য কিছু ভাবতে হবে। উনি যেখানে আছেন সেখানেই থাকতে চান। আর যদি তার মনোভাব হয় যে তিনি স্বস্থান থেকে নড়তে চান না, তাহলে তার ইচ্ছা মতোই তো আমাদের চলতে হবে। হ্যাঁ, উনি যেখানে আছেন সেখানেই থাকুন, যতক্ষণ ইচ্ছা থাকুন। কিন্তু সেই ভয়ানক ঝড়ে আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। থাকলে বরফে জমে গিয়েই মারা যাব। কাজেই ভিতরে ঢুকে আবার আমরা দরজাটা বন্ধ করে দিলাম। একসময় কোনো একটা স্টেশন থেকে ট্রেনটা সবে ছেড়েছে, এমন সময় টমসন খুশিতে নাচতে নাচতে বলে উঠল, এতক্ষণে পেয়েছি। এবার কমোডর সাহেবকে বাগে পেয়েছি। এখন এমন জিনিস পেয়েছি যাতে সব সুগন্ধ দূর হয়ে যাবে। জিনিসটা কার্বলিক অ্যাসিড, এক বোতল ভর্তি। সে চারিদিকে সেটাকে ছিটিয়ে দিল। প্রকৃতপক্ষে রাইফেলের বাক্স, পনির সবকিছু একেবারে ভিজিয়ে দিল। তারপরে বেশ আশা নিয়েই বসে পড়ল, কিন্তু বেশিক্ষণ চলল না। কি জানেন, ক্রমেই দুটো গন্ধ একসঙ্গে মিলে গেল। আর অচিরেই আবার আমরা দুজন দরজা খুলে বাইরে গেলাম। রঙিন রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে হতাশ ভাবে সে বলল, এতেও কাজ হলো না। ওনার সঙ্গে লড়াইতে পারা যাবে না। ওনাকে সংশোধন করতে যা কিছু ব্যবহার করি, তাকেই তিনি নিজের কাজে লাগিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছেন। কেন কর্তা, আপনি কি নিজেই দেখছেন না যে প্রথম দিককার তুলনায় এখন ব্যাপারটা 100 গুণ খারাপ হয়েছে? এরকমটা করতে তো আর কাউকে কখনো দেখিনি। না স্যার, এ রাস্তায় তো এতদিন ধরে চলাফেরা করছি, এরকম অনেককেই বয়ে নিয়েছি, কিন্তু এরকম কখনো দেখিনি। বরফে জমে গিয়ে আবার ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু এখন আর টেকা যাচ্ছে না। ছিটকে বেরিয়ে গেলাম, বরফের কামড় খেয়ে আবার ভেতরে ঢুকলাম। এমনই টানাপোড়েন চলতে লাগলো। ঘন্টাখানেকের মধ্যে আর একটা স্টেশনে আমরা থামলাম। সেটা ছেড়ে যাবার পর টমসন একটা বস্তা নিয়ে ঢুকে বলল, কর্তা, আর একবার চেষ্টা করে দেখি, খুললে একবার। এতেও যদি ওনাকে নাড়াতে না পারি, তাহলে আর কিছু করবার থাকবে না। অন্তত আমি তো তাই বুঝি। সে বয়ে এনেছে এক বোঝা মুরগির পালক, শুকনো আপেল, তামাক পাতা, ছেঁড়া কাপড়, পুরনো জুতো, গন্ধ, হিম, এমনই টুকিটাকি অনেক কিছু। মেঝের দিকে মাঝখানে একটা লোহার পাতের উপর সেগুলো স্তূপ করে সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। সে সব বস্তু যখন জ্বলতে লাগলো, তখন একটা মরা মানুষও যে কেমন করে তা সহ্য করতে পারে, আমি তো ভেবে পেলাম না। আগে যা ছিল সেসব তো এ গন্ধের তুলনায় কবিতা। কিন্তু মনে রাখবেন, এসব কিছুর মধ্যেও কিন্তু আগের গন্ধটা স্বমহিমাতেই বিরাজ করছে। আসলে ব্যাপারটা কি জানেন, অন্য সব গন্ধ মিলে যে গন্ধটাকে আরো জোরদার করেছে, ওহো সে কি গন্ধ! এসব কথা কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি ভাবিনি। সে সময়ই ছিল না। ভেবেছিলাম প্ল্যাটফর্মে নেমে। প্ল্যাটফর্মে নামতে গিয়ে তার আগেই টমসন দমবন্ধ হয়ে গড়িয়ে পড়ল। আমার নিজের অবস্থাও খুব কাহিল হলে কলার ধরে টেনে তাকে বাইরে বের করে আনলাম। দুজনই কিছুটা সুস্থ হবার পর টমসন হতাশ ভঙ্গিতে বলল, এখানেই আমাদের থাকতে হবে কর্তা, এখানেই থাকতে হবে। আর কোনো পথ নেই। গভর্নর যখন একাই ভ্রমণ করতে চান, তখন তিনি সহজেই আমাদের হারিয়ে দিতে পারেন। তারপর আরো বলল, আপনি কি জানেন যে আমাদের শরীরে বিষ ঢুকেছে? এটাই যে আমাদের শেষ যাত্রা, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এর ফলে দেখা দেবে সান্নিপাতিক জ্বর। তার আবির্ভাব আমি এখনই বুঝতে পারছি। হ্যাঁ স্যার, আমরা যে জন্মেছিলাম সেটা যেমন সত্যি, ঠিক তেমনই সত্যি যে আমাদের ডাক এসেছে। 1 ঘন্টা পরে বরফ জমে অচৈতন্য অবস্থায় আমাদের প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে প্রচন্ড জ্বর হলো। তারপর 3টি সপ্তাহের কথা আর কিছুই মনে নেই। পরে জেনেছিলাম সেই ভয়ঙ্কর রাতটা আমি কাটিয়েছিলাম এক বাক্স নির্দোষ
রাইফেল ও এক লট নিরীহ পনিরের সঙ্গে। কিন্তু সংবাদটা যখন জানলাম তখন আমার দফা রফা হয়ে গেছে। অতিরিক্ত কল্পনা শক্তির ফলই হয়েছে। আমার স্বাস্থ্য চিরদিনের মতো ভেঙে গেছে। পাড়ামোটাতেই যাই আর যেখানেই যাই, কোনো স্থানই আমার সে স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারবে না। এটাই আমার শেষ যাত্রা। আমি বাড়ি চলেছি সেখানেই মরবো বলে। নমস্কার।